আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমি তানভীর আহমেদ তারিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি অফ প্রাইম ইউনিভার্সিটি। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সার্কিট অ্যানালাইসিস কোর্সের কোর্স টিচার, এবং আজকে আপনাদের মিড টার্মের সিলেবাসের আহ, প্রথম থেকে শেষ পর্যন্ত আহ, যা রয়েছে সেটির আহ, সংক্ষিপ্ত আকারে পুরো সিলেবাসটি ডিসকাস করা হবে। এখানে আমার উপরে আমার সংক্ষিপ্ত বিবরণ দেয়া রয়েছে, এবং এটি হচ্ছে কোর্সের ইনফরমেশন TRIPLE 1209 সার্কিট অ্যানালাইসিস, যার রেফারেন্স বুক হচ্ছে ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস, রবার্ট এল বয়েলস্ট্যাড। তো প্রথম টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল প্যারামিটার্স, যেখানে বিভিন্ন আহ, আহ, যে ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, যেমন ভোল্টেজ, কারেন্ট, চার্জ, এনার্জি, পাওয়ার, ইফিসিয়েন্সি, ফ্রিকোয়েন্সি, এবং এগুলোর প্রত্যেকের সিম্বল, ইউনিট নেম এবং ইউনিটের সিম্বল গুলো পাশে লেখা রয়েছে। আশা করি এগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেন রয়েছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজ, যেগুলো নিয়ে আমরা আরো ডিপার লেভেলে স্টাডি করব। সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, যার সিম্বল গুলো হচ্ছে RLC, এবং ইউনিট নেম, ইউনিট সিম্বল গুলো পাশে দেওয়া রয়েছে। তো এখন আসবো আমরা টাইপস অফ ইলেকট্রিসিটি অর কারেন্ট, যার আম, আম, দুই ধরনের ইলেকট্রিসিটি আর কারেন্ট রয়েছে। একটি হচ্ছে ডিসি কারেন্ট বা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে AC বা অল্টারনেটিং কারেন্ট। তো ডিসি কারেন্টের যদি আমরা আম, একটু সংক্ষিপ্ত ছবি দেখতে চাই যে ডিসি কারেন্ট বলতে কি বোঝায়, তাহলে আমরা দেখব। আহ, আমরা যদি এই গ্রাফটি দেখি, তাহলে ডিসি আমরা বুঝতে পারবো যে ডিসি হচ্ছে এরকম, যেখানে আহ, এই বরাবর এই বরাবর হচ্ছে টাইম, আর আর এই বরাবর হচ্ছে ভোল্টেজ। তো ডিসির ক্ষেত্রে হলো আহ, সময়ের সাথে সময়ের সাথে তার ভোল্টেজের পরিবর্তন হয় না। আর এসির ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এসির হচ্ছে মোটামুটি এরকম আসবে। আহ, তার কার্ভটা এইরকম টাইপের একটি এসির ক্ষেত্রে আসবে, আহ, যার এদিকে আগের মতোই ভোল্টেজ আর এদিকে হচ্ছে টাইম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসির ক্ষেত্রে প্রতি সেকেন্ডে আইডিয়াল কেসে সকল সময় হচ্ছে ভোল্টেজ সেম, কিন্তু এসির ক্ষেত্রে প্রতি মুহূর্তে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, আর এসির ক্ষেত্রে বাংলাদেশের সিস্টেম হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। বিদেশে কিছু কিছু দেশে আবার 60 হার্টজ সিস্টেমও রয়েছে, যেমন USA, কানাডা, জাপান। আর বাকি সমস্ত দেশগুলোতে মোটামুটি 50 হার্টজ সিস্টেমটা ইউজ হয়ে থাকে। এখন আমরা এর পরের টপিকে যদি আসি, পাওয়ার অফ 10। এই পাওয়ার অফ 10 বলতে বোঝানো হচ্ছে আহ, এখানে আহ, আহ, এখানে বিভিন্ন সংখ্যা, ছোট থেকে বড় সংখ্যা কিরকম থাকতে পারে সেগুলোর আহ, আহ, সেগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। যেমন এক্সা বা এক্সা 10 টু, যার সিম্বল হচ্ছে ক্যাপিটাল E, এবং এটি হচ্ছে 10⁻18, অর্থাৎ একের পরে 18টি শূন্য যদি বসানো হয়
অত বড় সংখ্যা। এবং এ থেকে নামতে নামতে আমরা আসতেছি 10⁻−18, বা অটো বা অ্যাটো, যাকে স্মল এ দিয়ে প্রকাশ করা হয়। এবং আপনারা জানেন গিগা, 10⁹ টেরা, এই শব্দগুলো আপনারা শুনে এসছেন। এরপর আসছি টাইপস অফ ম্যাটেরিয়ালস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি মেইনলি। সেগুলো হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এবং সুপার কন্ডাক্টর। এগুলোর মধ্যে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স অনেক কম, সেমিকন্ডাক্টর মিডিয়াম লেভেলের, এবং ইনসুলেটরের রেজিস্ট্যান্স হচ্ছে অনেক বেশি, প্রায় 10 লক্ষ থেকে বেশি। সুপার কন্ডাক্টর হচ্ছে এমন টাইপের ম্যাটেরিয়াল যার রেজিস্ট্যান্স কন্ডাক্টরের চেয়েও কম থাকে, অনেক ক্ষুদ্র, প্রায় জিরোর কাছাকাছি। তো এখন আমাদের যদি প্রথম প্রশ্ন আমরা দেখি, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল, তখন এখানে আমরা দেখবো যে কি চারটি ফ্যাক্টর রয়েছে, যেই ফ্যাক্টরগুলোর জন্য কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, এবং সেটার উপর বেস করে আমরা রেজিস্ট্যান্সের সূত্র পেলাম, R = ρ L/A, যেখানে L, A এবং রো হচ্ছে যথাক্রমে লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া এবং রেজিস্টিভিটি অফ দি ম্যাটেরিয়াল, যেখান থেকে আমরা পেলাম ρ = RA/L ওহম মিটার ইউনিট। এখন সেটার উপর বেস করে যদি আমরা একটি ম্যাথ দেখি, যেখানে বলা হচ্ছে রেজিস্ট্যান্স 100 ফিট দেওয়া রয়েছে একটি কপার টেলিফোন ওয়্যারের, যার ডায়ামিটার হচ্ছে এত ইঞ্চি এবং রেজিস্টিভিটি অফ কপার হচ্ছে এত। তাহলে আমরা যদি প্রথমে ইউনিট কনভার্সন করি, তাহলে লেন্থ পাবো এত সেন্টিমিটার, ডায়ামিটার পাবো এত সেন্টিমিটার, এবং সে অনুযায়ী তাহলে আমরা ক্রস সেকশন এরিয়া বা A = πd²/4 যদি করি, তাহলে আমরা এত ক্রস সেকশনাল এরিয়া পাবো। এবং ফাইনালি আমরা যদি এই R = ρL/A সূত্রে প্রত্যেকটির ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাবো 6.5 ওহমস হচ্ছে এই কপার টেলিফোন ওয়্যারের রেজিস্ট্যান্স। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি মিটার কানেকশন, অর্থাৎ আমরা যদি কোনো সার্কিটে ভোল্টেজ মেজার করতে চাই, তাহলে আমরা ভোল্ট মিটারকে কিভাবে কানেক্ট করব, এবং কারেন্ট যদি মেজার করতে চাই, তাহলে আমরা কিভাবে অ্যামিটারটাকে কানেক্ট করব। টাইপস অফ রেজিস্টরস মেইনলি দুই প্রকার, ফিক্সড এবং ভ্যারিয়েবল। এটি হচ্ছে ফিক্সড রেজিস্টার, যার কোনো চেঞ্জ হয় না। আর এটি হলো ভ্যারিয়েবল রেজিস্টার, যার এ এবং সি প্রান্তে, এ এবং বি প্রান্তে সার্কিট কানেকশন করা হয়ে থাকে, এবং বি প্রান্তটা বা বি পয়েন্টটা মুভেবল, যেটাকে এই রোটেটর শ্যাফট দিয়ে ঘোরানো হয়। এবং এটা দিয়ে এখান থেকে আমরা বুঝতেছি যে বিটা এর যত কাছে থাকবে রেজিস্ট্যান্স তত কম হবে, এবং সির যত কাছে থাকবে ততই রেজিস্ট্যান্স বেশি হবে। আহ, এরপর আসছি আমরা কালার কোড অফ রেজিস্টরস। কালার কোড অফ রেজিস্টরস। তো এই কালার কোড অফ রেজিস্টরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 10টি কালার দেয়া রয়েছে, ব্ল্যাক, ব্রাউন শুরু করে হোয়াইট পর্যন্ত, 0 to 9। যার মধ্যে আবার আহ, এখানে গোল্ড এবং সিলভারের আলাদা করে দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। যদি সেটি থার্ড ব্যান্ডে ইউজ হয়, তখন 0.1 মাল্টিপ্লায়ার হবে, আর ফোর্থ ব্যান্ডে ইউজ হলে 5% টলারেন্স হবে। সিমিলারলি সিলভারের ক্ষেত্রে থার্ড ব্যান্ডে ইউজ হলে 0.01 মাল্টিপ্লায়ার হবে, এবং ফোর্থ ব্যান্ডে ইউজ হলে 10% টলারেন্স হবে। এবং এখানে যদি আমরা মেজার করি ABCD, তাহলে টলারেন্স আরেকটি রয়েছে ইম্পর্টেন্ট একটি বিষয়, যদি কোনো টলারেন্সের কালার দেয়া না থাকে, তখন সেটা তখন সেটার 20% টলারেন্স ভ্যালু হবে, এবং সেটা হচ্ছে ব্যান্ড 4 বা ব্যান্ড D তে। এবং আরেকটি বিষয়, যে এ ব্যান্ডে বা ফার্স্ট ব্যান্ডে কখনো ব্ল্যাক কালার হবে না। এবং এই কালার গুলোকে মনে রাখার একটি সংক্ষিপ্ত আহ, ছড়ার মতো রয়েছে, ছন্দের মতো রয়েছে, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। এবং এখানে R = একটি সূত্র রয়েছে, যে সূত্রে আমরা যদি এগুলোর মান বসিয়ে দিই, তাহলে আমরা রেজিস্ট্যান্সের কালার এর ভ্যালু পেয়ে যাব। তো এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে এক্সাম্পল হচ্ছে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স ভ্যালু। এইগুলোর যদি কম্বিনেশন দেওয়া হয়, তাহলে আমরা প্রথমে এগুলোর ভ্যালু গুলো লিখবো।
যে কোনটার মানে কত, এবং তারপর ওই সূত্রে যদি আমরা এই ভ্যালু গুলো বসিয়ে দিই, যেমন 82 বসানো হয়েছে, 82 এবি মানে হচ্ছে 82 পাশাপাশি বসবে গুণফল আকারে না, একটি সংখ্যা হিসেবে 10 to- এবং ইন্টু 10⁻0, এবং এই বাকিগুলো যদি আমরা সেভাবে বসিয়ে দিই তাহলে আমরা পাবো এই ভ্যালুটা। এবং মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস করলে আমরা পাবো এত 77.9, এবং প্লাস করলে পাবো এত 86.1 ওহমস। একইভাবে পরেরটির ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি, এবং আর এর সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এই অ্যান্সার পাবো। দেন হলো ওহমস ল। ওহমস ল বলছে যে একটি কনস্ট্যান্ট টেম্পারেচারে কারেন্ট আই এই কন্ডাক্টরের ভিতর যে যেটা ফ্লো হচ্ছে সেটার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য potential difference or voltage across that conductor, অর্থাৎ এটার এই কন্ডাক্টরের দুই প্রান্তের যে বিভব পার্থক্য রয়েছে ভিএ মাইনাস ভিবি, সেটার সমানুপাতিক, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আই ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ আই ইকুয়ালস টু জিভি, যেখানে জি হচ্ছে কনস্ট্যান্ট, অথবা আই ইকুয়ালস টু ভি বাই আর। এগুলোর মিনিং পরবর্তীতে দেওয়া রয়েছে। জি এর মানে হচ্ছে কন্ডাক্টেন্স, যার ইউনিট হচ্ছে সিমেন্স, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স, যার ইউনিট হচ্ছে ওহম। আমরা যদি এখন ওহমস ল কে আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটে বসাই তাহলে আমরা এরকম কার্ভ পাবো, যেখানে দেখবো রেজিস্ট্যান্সের মান যত কম হবে সেটি তত আই এর দিকে আহ, থাকবে, আর যত রেজিস্ট্যান্সের মান বাড়বে সেটি তত আই থেকে দূরে থাকবে। অর্থাৎ এটার মানে বোঝানো হচ্ছে রেজিস্ট্যান্সের মান কম হলে কারেন্টের মান বেশি হবে, রেজিস্ট্যান্সের মান বেশি হলে কারেন্টের মান কম হবে। কিছু ইলেকট্রিক্যাল সিম্বলস এর ছবি এখানে দেয়া রয়েছে, আশা করি এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার মানে কি। আমি সংক্ষিপ্ত আস্তে ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে পজ করে ভিডিও দেখবেন, তাহলে এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে বা বুঝে বুঝে আসবে যেটা কি বলা হয়েছে। ওকে, এখন আমরা কিছু ইলেকট্রিক্যাল টার্মস সম্পর্কে একটু জানবো, যেমন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ডিভাইসেস অর ম্যাটেরিয়ালস অর ইকুইপমেন্ট। সিমিলারলি আরো রয়েছে লিনিয়ার, নন লিনিয়ার, বাইল্যাটারাল এন্ড ইউনিল্যাটারাল। অ্যাক্টিভ বলতে বোঝানো হচ্ছে সেই সকল ডিভাইস যার নিজস্ব পাওয়ার সোর্স রয়েছে, যেমন ব্যাটারি। আর প্যাসিভ হচ্ছে যেগুলো নিজস্ব পাওয়ার সোর্স নেই, যেমন হলো যেগুলো ব্যাটারি না, ব্যাটারি ছাড়া, সোর্স ছাড়া যেগুলো ডিভাইস রয়েছে সেগুলো। লিনিয়ার এবং নন লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে যে সকল ডিভাইস ওহমস ল কে মেনে চলে তাকে লিনিয়ার ডিভাইস বা ম্যাটেরিয়ালস বলে। আর নন লিনিয়ার হচ্ছে যেগুলো মেনে চলে না। আর বাইল্যাটারাল অ্যান্ড ইউনিল্যাটারাল ডিভাইস হচ্ছে, বাইল্যাটারাল হলো সেইটা যার যাকে আমরা যদি আহ, আমরা যদি কোনো একটি আহ, উদাহরণ হিসেবে যদি বলি যে একটি রেজিস্ট্যান্স রয়েছে যার এরকম যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, তো সেই রেজিস্ট্যান্সের এটি যদি এ পয়েন্ট হয় আর এটি যদি বি পয়েন্ট হয়, এইভাবে কোনো একটা সার্কিটে কানেক্ট করা হয়েছে। কিছু সময় পরে বা অন্য কোনো এক সময় এটিকে উল্টিয়ে দেওয়া হলো, অর্থাৎ বি পয়েন্টের জায়গায় এ পয়েন্ট আর এ পয়েন্টের জায়গায় বি পয়েন্ট, অর্থাৎ উল্টিয়ে যদি কানেক্ট করা হয় তখন আহ, যদি সার্কিটে ইউজ করা হয়, এবং যদি কোনো এতে আহ, প্রয়োজন সমস্যা না হয় তখন সেটাকে বলে, বা কোনো চেঞ্জ যদি না হয় তখন সেটাকে বলে বাইল্যাটারাল ডিভাইস। যেমন আমাদের মোবাইলের যে চার্জার রয়েছে সেটি পিনকে আমরা যখন প্লাগ ইন করি, তো সেটাকে যেইভাবে প্লাগ ইন করা হোক না কেন, আহ, সেটি মোবাইলটাকে চার্জ করে। তো এই ধরনের ডিভাইসকে বলা হয়ে থাকে বাইল্যাটারাল ডিভাইস। আর যারা এরকম নিয়ম মেনে চলে না তাদেরকে বলে ইউনিল্যাটারাল ডিভাইস, অর্থাৎ তাদেরকে একভাবেই কানেক্ট করতে হবে, অন্য কোনো ভাবে কানেক্ট করা যাবে না। যেমন ইউনিল্যাটারাল ডিভাইস কোনটি, সেটি হচ্ছে আমাদের যে ব্যাটারি, সেই ব্যাটারিকে অলওয়েজ একভাবেই কানেক্ট করতে হবে, পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা নেগেটিভে, আদারওয়াইজ সেটার ভ্যালু ডিফারেন্স হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, এরপর আসছি আমরা ইফিসিয়েন্সি। তো ইফিসিয়েন্সির ইকুয়েশন হচ্ছে, সিম্পল ইকুয়েশন হচ্ছে পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট, অথবা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট।
তো এখন 82 হর্স পাওয়ার মোটর রয়েছে যার এফিসিয়েন্সি হচ্ছে 75%। এখন বের করতে বলা হয়েছে পাওয়ার ইনপুট ইন ওয়াটস, ওয়াট ইউনিটে পাওয়ার ইনপুট বের করতে বলা হয়েছে, যেখানে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে এবং যদি 220 ভোল্ট ইনপুট হয় তাহলে ইনপুট কারেন্টটাও কত সেটাও বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যদি আসি এখানে, ইটা ইজ ইকুয়াল টু P0/P0 বা PO/PI যদি আমরা বের করতে চাই, তাহলে মান বসিয়ে দিলে আমরা PI এর ভ্যালু পেয়ে যাব 1989.33 ওয়াট। এবং একইভাবে আমরা যদি এটাকে ভোল্টেজ পি ইকুয়াল টু ভিআই এই সূত্রে যদি আমরা দেই, তাহলে আমরা কারেন্টের মানটা পেয়ে যাব 9.04 অ্যাম্পিয়ার। সিমিলারলি এখানে আরো একটি অঙ্ক রয়েছে যেখানে বলা হচ্ছে এফিসিয়েন্সি 80%, ইনপুট কারেন্ট 8 অ্যাম্পিয়ার, ইনপুট ভোল্টেজ 120 ভোল্ট, তাহলে আউটপুট ইন হর্স পাওয়ার কত হবে। একইভাবে আমরা যদি বের করতে চাই তাহলে প্রথমে আমরা P0 পাবো 768 ওয়াট, যাকে আমরা 746 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা হর্স পাওয়ার ইউনিটে তার আউটপুট পাওয়ার পেয়ে যাব 1.03 HP। এখানে আরো একটি অঙ্ক রয়েছে, ইটার মান হচ্ছে 0.85, এনার্জি আউটপুট এনার্জি লেভেল বের করতে বলা হয়েছে, যেখানে ইনপুট এনার্জি লেভেল হচ্ছে 50 জুল। অর্থাৎ এখানে এই ইটা ইজ ইকুয়ালস টু W0/WI, অর্থাৎ একই বিষয়। এখানে আগে ছিল পাওয়ার, এখন হচ্ছে এনার্জি। তো এনার্জি যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যে আউটপুট এনার্জি লেভেল হচ্ছে 42.5 জুল। নাও এনার্জি কস্ট ক্যালকুলেশন আমরা যদি করি, তাহলে এখানে একটি সিম্পল ক্যালকুলেশন দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে যে এক দিনের টোটাল কস্ট অফ ইলেকট্রিসিটি কত যদি প্রতিদিন 2.29 টাকা পার কিলোওয়াট আওয়ারে খরচ হয়, যেখানে এই পাঁচটি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট একটি যার পাওয়ার ইউনিট কত এবং সেটি কত মিনিট ধরে চলেছে সেগুলো দেয়া রয়েছে। যেমন প্রথম এক্সাম্পল বলছি যে 1200 ওয়াটের টোস্টার 30 মিনিটস ধরে চলে। সিমিলারলি বাকিগুলো এখন আমরা যদি টোটাল এনার্জি কাউন্ট করতে যাই তাহলে দেখব যে টোটাল এনার্জি ই ইজ ইকুয়াল টু সামেশন অফ পিটি পাওয়ার ইনটু টাইম। তাহলে প্রথমটার ক্ষেত্রে 1200 ওয়াট এবং 30 মিনিটস ধরে চলছে, তাহলে 1200 ওয়াট ইন্টু 30/60, কারণ কি 60 দিয়ে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে ঘন্টায় কনভার্ট করতে হবে, ঘন্টায় কতক্ষণ ধরে চলছে। তারপর 6 ইন্টু ছয়টি 50 ওয়াটের বাল্ব, 6টি 50 ওয়াটের বাল্ব 4 ঘন্টা ধরে চলছে, তাই 4 ঘন্টা দ্বারা গুণ করলাম। সিমিলারলি বাকি 3 4 5 গুলো আমরা এখানে এই এতটুকু অংশ পাচ্ছি। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হচ্ছে 17.275 কিলোওয়াট আওয়ার। তো এখানে বলা ছিল প্রতি কিলোওয়াট আওয়ারে 2.29 টাকা কস্ট পড়ে, তাহলে আমাদের এনার্জি কস্ট কত পড়তেছে ই ইন্টু ইউনিট রেট। ইউনিট ই হচ্ছে 17.275 পেলাম এবং ইউনিট রেট হচ্ছে 2.29 টাকা, তাহলে টোটাল খরচ হচ্ছে ওই দিনের জন্য 39.56 টাকা। একই রকম ভাবে আরো একটি এক্সাম্পল আমরা দেখবো, কিন্তু এটি হচ্ছে পুরো মাসের হিসাব। এখানে বলা হয়েছে যে সারা দিন প্রত্যেক দিন এই এই অনুপাতে 1 মাস যদি চলে তাহলে বিওটি ইউনিট রেট অনুযায়ী এটির টোটাল কস্ট কত হয় সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এখন এই যে পাঁচটি ডিভাইস গুলো রয়েছে এইগুলো ঠিক উপরের মতোই দেয়া রয়েছে এখানেও। তো এখন সাথে কোয়েশ্চেনে আরেকটি জিনিস দেয়া থাকবে, সেটা হচ্ছে বিওটি রেট কত। যদি কোয়েশ্চেন এটি আসে বিওটি রেট যদি এরকম দেয়া থাকে, সেখানে বলা হচ্ছে যে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত যদি খরচ হয় তাহলে 3.45 টাকা খরচ করে কস্ট করতে হবে। যদি 200 থেকে বেশি হয় তাহলে প্রতি 100 ইউনিটের জন্য, অর্থাৎ 200 থেকে 300-র মধ্যে যদি থাকে তখন ওই এক্সট্রার জন্য 4.45 টাকা। আবার যদি 300 থেকে 400 ইউনিট মধ্যে এই রেঞ্জে আসে তাহলে আবার ওই অতিরিক্ত ইউনিটের জন্য 5.45 টাকা। এভাবে করে করে 900 এর পর্যন্ত, 900 এর জন্য 13.45 টাকা রেটে কাউন্ট করতে হবে। তাহলে আমরা একইভাবে যদি ডেইলি এনার্জি ইউজটা বের করতে যাই, আগের মতোই আমাদের ডেইলি এনার্জি ইউজ হচ্ছে এত কিলোওয়াট আওয়ার। অবশ্যই এটি একটি খুবই সিম্পলিফাইড ম্যাথ, এত সিম্পল ভাবে ক্যালকুলেশন হয় না। এখন যদি মান্থলি এনার্জি ইউজ কত যদি বলতে চাই, জাস্ট তাকে 30 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব মান্থলি 518.25 বিওটি
খরচ হয়েছে। আর 1 BOT মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ ওয়ান বিওটি ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার। তো এখন অনেকেই সিম্পল ওয়েতে এইভাবে করে থাকেন যে জাস্ট যেহেতু 518 ইউনিট খরচ হয়েছে, তাই 518 ইউনিট পড়তেছে এই রেঞ্জের মধ্যে। সো আমরা এখানে এইটা 500 থেকে 700 এইটাকে বসাই দিব। তো এখানে একটু কাইন্ডলি একটু ছোটখাটো হয়তো পয়েন্ট মিস্টেক হয়ে গেছে, এটা 7.45 হবে এই কোয়েশ্চেন অনুযায়ী। আশা করি আপনারা এইটা ঠিক বুঝতে পারবেন। তো এখানে সিম্পলি এই রেটকে ওই ইসে গুণ করে দিয়ে আসতেছে 4,000 এত টাকা। কিন্তু এটি সঠিক নয়, এইভাবে হিসাব করা হয় না। এইভাবে হিসাব করলে অনেক বেশি খরচ আসে। অ্যাকচুয়াল কস্টিং হচ্ছে এইভাবে, কস্টের হিসাবটা এইভাবে করা হয়। সেটা হলো যে প্রথম 200 ইউনিটের জন্য যে প্রথম আছে টাকা 3.45, সেটা দেয়া হলো। তারপর পরবর্তী 100 ইউনিটের জন্য হচ্ছে 4.45 টাকা, তারপর আবার পরবর্তীর জন্য 5.45, আবার পরবর্তী 100 জন্য 6.45, এবং এতটুকু পর্যন্ত আমরা যদি করি তাহলে 500 ইউনিট চলে এসছে। এই এতটুকুর মধ্যে 500 ইউনিট আছে, তা বাকি রইলো 18.25। এটার জন্য আমাদের 7.45 ইউনিট দিয়ে হিসাব করলে টোটাল টাকা আসতেছে এত। আপনি যদি দেখেন তাহলে আগে ছিল 4,300 বা 4,400-র কাছাকাছি, এখন এটা 2,400 থেকে একটু বেশি, আর প্রায় 2,000 টাকা কম। তো এইভাবেই অ্যাকচুয়ালি হিসাব হয়ে থাকে, কারণ উপরেরটায় যত বেশি খরচ পড়বে, যত বেশি ইউজ হবে, তত খরচের মাত্রাটা কমে আসবে, টাকার খরচটা কমে আসবে। সেই কারণেই উপরেরটায় হিসাব করা হয় না, নিচেরটায় অ্যাকচুয়ালি হিসাব করা হয়। এখন আসবো টাইপস অফ সার্কিটস। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং সিরিজ প্যারালাল বা কমপ্লেক্স সার্কিট, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো ডিসকাস অ্যাবাউট সিরিজ সার্কিটস। এ সিরিজ সার্কিট ইজ এ কম্বিনেশন অফ এলিমেন্টস যেখানে সবগুলোকে ওয়ান বাই ওয়ান সিরিয়ালি কানেক্ট করা হয়ে থাকে। তো এগুলার এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেখানে সোর্স ভোল্টেজ ইকুয়ালস টু লোড ভোল্টেজের যোগফল, অর্থাৎ এখানে যা থাকবে সবগুলোতে যে পরিমাণ ইউজ হচ্ছে সেটার যোগফলের সমান হবে। প্রত্যেকটা সার্কিটের প্রত্যেকটা পয়েন্টে কারেন্টের মাত্রা সেম থাকবে, কারণ এখানে একটাই পাথ রয়েছে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হলো যে সকল টোটাল রেজিস্ট্যান্স হবে, যতগুলো রেজিস্ট্যান্স রয়েছে সেগুলোর যোগফল। এবং সিমিলারলি পাওয়ারের ক্ষেত্রে হবে সাপ্লাই পাওয়ার পিটি ইকুয়ালস টু প্রত্যেকটা লোড যেগুলা যে পরিমাণ পাওয়ার খরচ করতে ইউজ করতেছে সেটার যোগফল। এবং এখানে একটি নোট রাখবেন যে পি ইকুয়ালস টু ভিআই ইকুয়ালস টু আই স্কোয়ার আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, একটি আলাদা সূত্র রয়েছে, সেটার উপর বেস করে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন গুলো করতে হবে। যেমন এখানে একটি সিরিজ সার্কিট দেওয়া রয়েছে যার বিভিন্ন রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে, সোর্স কারেন্ট আইএস বের করতে বলা হয়েছে, ভোল্টেজ অ্যাক্রস ইচ রেজিস্টার বের করতে বলা হয়েছে এইগুলা। তো এখানে যদি আমরা দেখি উপরে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রের উপর বেস করে আমাদের এখানে আরটি ইকুয়ালস টু এটা আসতেছে, কারেন্টের ভ্যালু আসতেছে এত 2.5 অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজের ভ্যালু আসতেছে ভি1 ইকুয়ালস টু I1 R1 ওহমস লর অনুযায়ী ইকুয়ালস টু এত ভোল্টেজ। এখন মেজারমেন্টস অফ ভোল্টেজ ইন সিরিজ সার্কিট, আমরা যদি এই সিরিজ সার্কিটে ভোল্টেজ মেজার করার উপায়টা কি? ভোল্টেজ মেজার করার উপায় হচ্ছে যে এইভাবে দুই প্রান্তে ধরলে V1 V2 V3 আমরা পাবো, যেটা একটু আগে যে ম্যাথটা দেখলাম সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এইভাবে আমার হয়ে থাকে। সিমিলারলি কারেন্টস ইন সিরিজ রেজিস্টর যদি আমরা বলতে যাই সিরিজ সার্কিটস, তো এইভাবে অ্যাম্পিয়ার দিয়ে বের করা হয় এবং দেখা যাবে প্রত্যেকটায় সেম ভ্যালু আসবে। এখানে যদিও অন্যভাবে জাস্ট ইলাস্ট্রেশন করা হয়েছে, বাট প্রত্যেকটাই সেম ভ্যালু আসবে। ওকে, সিরিজ সার্কিটের আরেকটি এক্সাম্পল, সিমিলার জিনিসগুলো আবার বের করতে বলা হয়েছে, সাথে পাওয়ারের ইকুয়েশন ভ্যালুও বের করতে হবে। তো এখানে সিমিলার তিনটা রেজিস্ট্যান্স রয়েছে, R1 R2 R3। আমরা যদি এখন এগুলো বের করতে চাই, আবার ওই আগের মতো রেজিস্ট্যান্স, তারপর কারেন্ট, দেন হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রস এ ভোল্টেজ, টোটাল 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 পাওয়ার, দেন হলো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার। এগুলোকে আমরা যদি এই তিনটা ভ্যালুকে যদি আমরা যোগ করি তাহলে সোর্স ভোল্টেজের সোর্স পাওয়ারের সমান আমরা পাবো। তো এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে করে খুবই সিম্পল ম্যাথ, এগুলো দেখলেই আশা করি আপনারা পারবেন। দেন হচ্ছে কার্শফস ভোল্টেজ ল বা কেভিএল, যেখানে কেভিএল বলছে
যে একটি ক্লোজ লুপের মধ্যে যতগুলো পোটেনশিয়াল রাইজ এবং ড্রপ থাকবে সেগুলোর অ্যালজেব্রিক সাম হবে জিরো। ম্যাথমেটিক্যালি আমরা যদি দেখি তাহলে ম্যাথমেটিক্যালি এই সূত্রটা দাঁড়ায় সামেশন ভি ইকুয়ালস টু জিরো আর ই ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু, অথবা অন্যভাবে বলতে পারি এই যে এই হাইলাইটেড অংশটি। এরপর যদি আমরা দেখি ভোল্টেজ ডিভাইডার রুল, ভিডিআর সংক্ষেপে, এটা বলছে যে একটি voltage across a resistor in a series circuit is equal to the value of that resistor times the total applied voltage divided by the total resistance of the series কনফিগারেশন। অর্থাৎ এখানে এই ভোল্টেজের অ্যাক্রসে, সরি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটি ডিপেন্ড করবে এই তার টোটাল ভোল্টেজের একটি যে ক্যালকুলেশন রয়েছে সেগুলোর উপর। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এত ডিটেল আমরা যদি নাও দেখি তাও চলবে, যে এখানে শুধু আমাদের লাগবে এটি। তো এখানে আমরা যা পাবো ভি ওয়ান এর ভ্যালুটা পাবো আমরা এই আর ওয়ান ই বাই আর টি, এবং ভি টু ইকুয়ালস টু পাবো আর টু ই বাই আর টি, যেখানে আর টি হচ্ছে আর ওয়ান প্লাস আর টু। আমরা সংক্ষেপে বলতে পারি ভি ওয়ান এর ভ্যালুটা আর ওয়ান এর উপর ডিপেন্ডেন্ট, ভি টু এর ভ্যালুটা আর টুর উপর ডিপেন্ডেন্ট, ই বাই আর টি দুটার ক্ষেত্রে কমন। তো এইগুলো আমরা যদি ক্যালকুলেশন করতে চাই এই ম্যাথের ক্ষেত্রে তাহলে দেখব যে আর টির ভ্যালু দেওয়া আছে এত, তাহলে এখন পাই এখন ভি ওয়ান যদি আমরা বের করতে চাই তাহলে 6 ভোল্ট, ভি থ্রি যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে 24 ভোল্ট। সিমিলার ওয়েতে আমরা জাস্ট এই দুটোই এখানে বের করেছি কারণ কোয়েশ্চেনে চাওয়া হয়েছে ভি ওয়ান এবং ভি থ্রির ভ্যালু। আমরা চাইলে ভি টুও বের করতে পারবো। আপনারা যদি এটা যোগ করেন তাহলে যোগফল 3টা 45 হবে, তাহলে এখানে যদি 6 আর 24 হয় 30 ভোল্ট, তাহলে অবশ্যই ভি আর টুর এগেনস্টে ভি টু ইজ ইকুয়াল টু 15 ভোল্ট হবে। এটা আপনারা মিলাই দেখবেন ঠিক হয় কিনা। দেন আমরা আসছি প্যারালাল সার্কিটে। প্যারালাল সার্কিটে বলা হচ্ছে যে সকল এলিমেন্ট বা ব্রাঞ্চ বা সার্কিট এই প্যারালালে কানেক্টেড থাকবে যদি তাদের দুইটা পয়েন্ট, দুইটা কমন পয়েন্ট কানেক্টেড থাকে। যেমন এই যে এটি হচ্ছে একটি কমন পয়েন্ট এ, এটি হচ্ছে একটি কমন পয়েন্ট জিরো অথবা বি, নিউট্রাল পয়েন্ট। এই দুইটা পয়েন্টে যতগুলো ইকুইপমেন্ট রয়েছে অর্থাৎ ব্যাটারি, রেজিস্ট্যান্স আর ওয়ান, রেজিস্ট্যান্স আর টু, এগুলো সবগুলো এই দুইটা পয়েন্টের মধ্যে কানেক্টেড আছে, যে কারণে এটিকে আমরা প্যারালাল সার্কিট বলতে পারছি। এবং এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারালাল সার্কিট কি, ই ইকুয়ালস টু ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু, অর্থাৎ এখানে এখানে এগেনস্ট এ ভোল্টেজ যা, এটার এগেনস্ট এ ভোল্টেজও তা, এটার এগেনস্ট এ ভোল্টেজও তা, অর্থাৎ ই, ভি ওয়ান এবং ভি টু তিনটা পরস্পর সমান। সাপ্লাই কারেন্ট ইজ ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু, অর্থাৎ এখানে যে সাপ্লাই কারেন্ট রয়েছে সেটি এখানে দুই পয়েন্টে ভাগ হয়ে যাবে, এখানে কিছুটা যাবে বাকিটা এখানে যাবে, এবং আবার এই পয়েন্টে এসে এই দুটা যোগ হয়ে এখানে সাপ্লাই কারেন্ট আইএস হয়ে যাবে। রেজিস্ট্যান্সের ইকুয়েশন হচ্ছে ওয়ান বাই আর টি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, অর্থাৎ অথবা আমরা বলতে পারি এখানে আর টি ইজ ইকুয়ালস টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। সিম্পল সূত্র এখানে দেখানো হয়েছে দুইটি রেজিস্ট্যান্স যদি হয়। এবং পাওয়ারের ক্ষেত্রে হবে কি, পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই এখানে একটু মিস্টেক হয়ে গেছে, পি থ্রি হবে না। আহ, এই সার্কিটের ক্ষেত্রে হবে পিটি ইজ ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু, অর্থাৎ যতগুলো রোড থাকবে সবগুলোতে সবগুলোর সমষ্টিগত ইউজড পাওয়ার ইজ ইকুয়ালস টু টোটাল পাওয়ারের সমান হবে। এখানে যদি আরেকটি রেজিস্ট্যান্স ভি থ্রি থাকতো, আর থ্রি থাকতো, তাহলে আমরা এটা বলতে পারি যে পিটি ইজ ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এরকম আসবে। এখন সিমিলার ওয়েতে আমরা যদি প্যারালাল সার্কিটের একটি যদি দেখি, ওই একই রকম ভাবে রেজিস্ট্যান্স কত, সোর্স কারেন্ট কত, ইচ প্যারালাল ব্রাঞ্চে কারেন্ট কত, এটা বের করতে বলা হয়েছে। আমরা যদি এই সার্কিটের মেজার করতে চাই তাহলে পাবো আর টি টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। ওহমস ল অ্যাপ্লাই করলে আমরা টোটাল কারেন্ট পাচ্ছি 4.5। এবং সিমিলারলি আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা আই ওয়ান আর আই টু ইজ ইকুয়ালস টু এই 3 অ্যাম্পিয়ার এন্ড 1.5 অ্যাম্পিয়ার পাবো, ভি ওয়ান বাই আর ওয়ান, অর্থাৎ ই বাই আর ওয়ান এই সূত্র দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। এবং সাবস্টিটিউট করলে আমরা অন্য উপায়ে যদি যোগ করি, যোগ করলে দেখতে পাচ্ছি যে এই দুটির যোগফল হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। আরেকটি সার্কিট যদি দেখি টোটাল রেজিস্ট্যান্স, সোর্স কারেন্ট কত, তাহলে এবং টোটাল ব্রাঞ্চ, এখানে তিনটি দেয়া হয়েছে। তিনটি দিলে কিভাবে হয়, তিনটি দিলে এইরকম ভাবে রেজিস্ট্যান্স মেজার করতে হবে। রেজিস্ট্যান্স মেজার করলে আসবে আর টি ইজ ইকুয়াল টু 9.49। ওহমস ল অ্যাপ্লাই করলে টোটাল কারেন্ট আমরা পেয়ে গেলাম
এবং আসলে আবার এই সূত্রতে যদি আমরা যাই তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্টের কারেন্ট পেয়ে যাবেন। এখন প্যারালাল সার্কিটের ভোল্টেজ কিভাবে মেজার করে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই দুইটা পয়েন্টে ধরলে V1 পাবো, এই দুইটা পয়েন্টে ধরলে V2 পাবো। যদিও দুটা সেম ভ্যালু থাকবে কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে। আর কারেন্ট ইন প্যারালাল সার্কিট যদি আমরা করতে চাই তাহলে দেখবো টোটাল কারেন্ট বের করার জন্য আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি এইখানে কত যদি বের করতে চাই পরে দেওয়া রয়েছে যে এইভাবে আমাদেরকে কানেক্ট করতে হবে, যে এই জায়গায় পজিটিভ এবং এটা নেগেটিভ দিয়ে আমরা এখানে এটা দিয়ে এটার ভিতর যে কত কারেন্ট আছে যে এই যে এখানে বলা হচ্ছে যে এইভাবে ডিসকানেক্ট করে আমাদেরকে কানেক্ট করতে হবে, করলে ওহম মিটার কানেক্ট করতে হবে, তাহলে আমরা কারেন্টের ভ্যালু পেয়ে যাব। সিমিলারলি আমরা এখানেও সেম সেম স্টাইলে মেজার করব। তো প্যারালাল সার্কিটের আরো কিছু এক্সাম্পল, একটু আগে আমরা দেখছি যে তিনটা রেজিস্ট্যান্স থাকলে কিভাবে হয়, তাহলে এখন এখানে দেখবো একইভাবে কিন্তু সিমিলার ম্যাথ, শুধু ভ্যালু ডিফারেন্ট দিয়ে আরেকটি দেয়া হয়েছে। আর টি ইজ ইকুয়ালস টু এত আসলো, ওহমস ল অ্যাপ্লাই করলে আসতেছে টোটাল কারেন্ট, ওহমস ল আবার অ্যাপ্লাই করলে আসতেছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট। এখন আমরা পাওয়ার মেজার করব, তাহলে টোটাল পাওয়ার হচ্ছে EIS ইকুয়ালস টু 543 মিলিওয়াট। এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা এটা মেজার করতে চাই প্রত্যেকটার জন্য তাহলে আমাদের আসবে এই এত মিলিওয়াট, এবং এই তিনটা যদি যোগ করি তাহলে দেখবো আমরা 543 মিলিওয়াট আসবে। কার্শফস কারেন্ট ল, KCL কি বলতেছে? KCL বলতেছে, এখানে ব্যাখ্যা আপনারা পড়ে দেখবেন। আমি সংক্ষেপে বলি যে কোন একটা পয়েন্টে বা জাংশনে যদি ইনকামিং এবং আউটগোয়িং যতগুলো কারেন্ট থাকবে সেগুলোর বা এন্টারিং এন্ড লিভিং যেটা বলা হচ্ছে সেগুলোর সবগুলোর অ্যালজেব্রিক সাম জিরো হবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি সামেশন অফ আই ইকুয়ালস টু জিরো, ইন ইজ ইকুয়ালস টু আউট, টোটাল এরকম আসবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে I1 এবং I4 ইনকামিং, I2 আর I3 আউটগোয়িং। আপনারা চাইলে I1 I2 ইনকামিং, I3 I4 আউটগোয়িং এভাবেও দেখাতে পারেন, শুধু প্রপার তীর চিহ্ন দিতে হবে। তো এখন যদি KCL এর জন্য আহ, কিছু যদি ম্যাথ দেখি তাহলে আমরা দেখবো I3 I4 এখানে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার ইন হলে এখানে 3 অ্যাম্পিয়ার ইন হচ্ছে, তাহলে এখানে টোটাল আসতেছে 5 অ্যাম্পিয়ার। এবং এখানে 1 অ্যাম্পিয়ার এই বি পয়েন্টের দিকে আসতেছে, তাহলে I4 এর ভ্যালু কত হবে? 5 আর 1 যোগ হচ্ছে 6 অ্যাম্পিয়ার, তাহলে I4 এর ভ্যালু হচ্ছে 6 অ্যাম্পিয়ার। I3 আমরা পেলাম 5 অ্যাম্পিয়ার এবং I4 আমরা পেলাম 6 অ্যাম্পিয়ার। তো এটা আমরা যদি দেখি এই যে I3 কত 5 অ্যাম্পিয়ার, I4 কত 6 অ্যাম্পিয়ার। আমি মুখে মুখে ক্যালকুলেশন করে বললাম। এখানে অনেক কথাবার্তা রয়েছে কিন্তু আপনারা এত কথাবার্তা লিখবেন না, এটা শুধুমাত্র আপনাদের বোঝার জন্য এত কথার উত্তর দেওয়া হয়েছে। আপনারা সংক্ষেপে অ্যান্সার করলেও কোনো অসুবিধা নেই। দেন সিমিলারলি যদি এরকম হয় এই কারেন্ট গুলা বের করতে বলা হয়েছে তাহলে এখানে কত ইনকামিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে আর এদিকে যদি 4 অ্যাম্পিয়ার হয় তাহলে অবশ্যই এইদিকে কত হবে? I1 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার হতে হবে। কারণ ইনকামিং 5, এদিকে যদি 2 যায় তাহলে অবশ্যই এদিকে 1 যাবে। তো এদিকে 1 গেলে এদিকেও 1 আছে, আর এদিকে 4 থাকলে এদিকেও 4 আছে, দুটো মিলে আবার এদিকে 5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তো এই সেম জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা আছে, আপনারা দেখবেন। আরেকটি এক্সাম্পল রয়েছে I3 I5 যদি বের করতে বলা হলো KCL ইউজ করে। তো এখানে I1 হচ্ছে 4 অ্যাম্পিয়ার, I2 3 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে এইখানে I3 কত হবে? 4 + 3 = 7 অ্যাম্পিয়ার হবে। 7 অ্যাম্পিয়ারের মধ্যে I4 এর দিকে 1 অ্যাম্পিয়ার যদি যায় তাহলে এদিকে কত যেতে হবে I5 এ? তাহলে অবশ্যই 7 - 1 6 অ্যাম্পিয়ার যাবে। তো এখানে দেখলাম টোটাল এদিকে 7 আর এদিকে হচ্ছে 6 অ্যাম্পিয়ার, I5। আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি, ডিটারমাইন I1 এর মান কত বের করতে বলা হয়েছে, তাহলে আমরা দেখব যে এখানে এই পুরো সেকশনের মধ্যে ইনকামিং কত সেগুলো আগে আমরা দেখব। ইনকামিং হচ্ছে এখানে 10 যোগ 4 14, 14 যোগ 8 22, তাহলে 22 হচ্ছে ইনকামিং। আউটগোয়িং কত? আউটগোয়িং হচ্ছে 4 যোগ 2 6 যোগ 6 12 যোগ 5 17, তাহলে 22 - 17 = 5। তাহলে এখানে 5 মিলি অ্যাম্পিয়ার হওয়া উচিত। এই যে 5 মিলি অ্যাম্পিয়ার মাইনাস মাইনাস বলার উদ্দেশ্য হচ্ছে এটা বের হয়ে যাচ্ছে সেই জন্য এটা মাইনাস
সো I1 এর ভ্যালুটা হচ্ছে 5 মাইনাস নেগেটিভ, যেহেতু এটা বের হয়ে যাচ্ছে। ওকে, কারেন্ট ডিভাইডার রুল বলা হচ্ছে। কারেন্ট ডিভাইডার রুল অনেকগুলো কেস রয়েছে এটির। দুইটা ভ্যালু হলে কি হয়, তিনটা ভ্যালু হলে কি হয়, সেম হলে কি হয়, এগুলো আপনারা স্টাডি করে দেখবেন। আমি এক্সাম্পল হিসেবে দেখাই যে এখানে যদি কারেন্টের দুইটা যে রয়েছে, কারেন্ট কিভাবে ভাগ হবে তার একটি সূত্র দেয়া। কারেন্ট ভাগ হওয়ার সূত্র হচ্ছে এরকম যে I1টা উপরে নিচে R1 + R2, নিচে R1 + R2 এবং I2 দ্বারা গুণ করা, এবং I1 ইজ ডিপেন্ডেন্ট অন R2, অর্থাৎ এই সেকশনের কারেন্টটা ডিপেন্ড করে R2-র উপর, আবার এই সেকশনের কারেন্টটা ডিপেন্ড করে R1-এর উপর। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে এরকম যদি ভ্যালু থাকে, তাহলে I2 = কত আসতেছে, আমরা জাস্ট ওই সূত্রে মান বসাই দিলে 2 অ্যাম্পিয়ার। এবং একইভাবে আমরা অন্য সূত্র দিয়েও বের করতে পারি, সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটা পাবো। যেহেতু I1 এর ভ্যালু আমাদের চাই নেই, সেজন্য আমরা বের করিনি, কিন্তু আমরা চাইলে I1 এর ভ্যালু বের করতে পারবো। যেহেতু I2 এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার, তাহলে অবশ্যই এখানে 4 অ্যাম্পিয়ার যাবে। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। ডিসকাস আওয়ার সিরিজ প্যারালাল অর কমপ্লেক্স সার্কিটস। এটি কিছুই না, এটি জাস্ট হচ্ছে সিরিজ প্যারালাল কনফিগারেশন। একসাথে দুটোই থাকবে, সিরিজ প্যারালাল দুটোই থাকবে। যেমন এই দুটি হচ্ছে নিজেদের মধ্যে প্যারালাল, আর এই টোটালটার সাথে এটা হচ্ছে আবার সিরিজ। তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে প্রথমে আমরা প্যারালাল পার্টটা এই দুটো করলাম। R2 R3 প্যারালাল করে আমরা পেলাম 4 কিলো ওহম, এবং 4 কিলো ওহমটা R1 এর সাথে যোগ করে হলো 6 কিলো ওহম। সো এই টোটাল হচ্ছে 6 কিলো ওহম। এবং কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট কত আসবে, টোটাল যে RT দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা 9 মিলি অ্যাম্পিয়ার পাবো। এবং এই এবং এখন যদি আমাদেরকে বলা হয় যে এটা দিয়ে কারেন্ট কত বের হচ্ছে, কত যাচ্ছে, তাহলে আমরা ওই ওহমস ল সূত্র অ্যাপ্লাই করলে, অর্থাৎ ওই ওহমস ল, সরি বলছি, কারেন্ট ডিভাইডার রুল আমরা যদি অ্যাপ্লাই করি, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে আমরা 6 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাব। যদি উপরে কারেন্ট ডিভাইডার রুল বুঝে থাকেন, তাহলে এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। সিমিলার ওয়েতে এখানে যদি আমরা আসি, তাহলে কি হবে, এই দুটি অংশ হচ্ছে প্যারালাল, এই প্যারালালের সাথে এটি হচ্ছে আবার সিরিজ। এই পুরোটা, এই তাহলে এটা হয়ে গেল একটা, এই একটার সাথে আবার এটা আবার প্যারালাল। তাহলে এখন যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে দেখব যে R2 R3 কে করা হলে আমরা পেলাম 1.8, এবং এখানের উপর বেস করে আমরা I4 এর ভ্যালুটা পাচ্ছি 1.46 অ্যাম্পিয়ার। কারণ হলো আমাদেরকে এখানে তো ভোল্টেজ আমাদের সেম, প্যারালাল সার্কিট যেহেতু, তো ভোল্টেজ তো 12 ভোল্ট আছে, রেজিস্ট্যান্স আমরা জানি, তাহলে অবশ্যই I4 এর ভ্যালু আমরা পেয়ে যাবে। এখন I4 যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে বাকি কারেন্টটা অবশ্যই এখানে ফ্লো হচ্ছে। এবং V2 আমাদের দরকার, V2 হচ্ছে এই পয়েন্টে। তো V2 যদি বের করতে চাই, V2 অথবা V3 দুটোই কিন্তু সেম, অর্থাৎ এই পয়েন্টে আমাদের যা হবে সেটি। তো V2 আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল এর সূত্র অনুযায়ী, আমরা যেহেতু এটা উপরে বের করছি আর প্রাইম, সো আমরা V2 পেয়ে গেলাম 2.51 অ্যাম্পিয়ার। এবং I1 আমরা পেয়ে যাব এই কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা বের করতে পারি, অথবা আমরা চাইলে মাইনাস করেও বের করতে পারি KCL এর সূত্র দিয়ে। দেখতে দেখতে প্রায় শেষ দিকে চলে আসছি। এরকম আরো কিছু এক্সাম্পল রয়েছে, এগুলো আপনারা দেখবেন। এটা দুটো সিরিজ, এই দুইটা প্যারালাল। তাহলে একটা আসবে, এই দুইটা আবার নিজেদের মধ্যে প্যারালাল, এই টোটালটা আবার এটার সাথে সিরিজ। তো এখানে যদি দেখেন, এই ক্যালকুলেশন গুলোই দেওয়া রয়েছে। আশা করি একটু আপনারা বুঝতে পারবেন। এবং এখানে আহ, বিভিন্ন সেকশনের কারেন্ট কত সেটা জানতে চাওয়া হয়েছে। এবং এটি হচ্ছে লাস্ট হচ্ছে একটি মাল্টিপল মাল্টিপল সার্কিট। এই পার্ট, এখানে এদিকে একটা পার্ট রয়েছে, এদিকে আরেকটা পার্ট রয়েছে, এই দুটোকে আলাদা আলাদা ভাবে যোগ ক্যালকুলেট করে সেটাকে কম্বাইন করতে হবে। কম্বাইন করলে আপনারা পেয়ে যাবেন। আমাদের যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা প্রায় শেষ মুহূর্তে আসি। আপনারা এগুলো নিজেরা স্টাডি করলে আশা করি খুব সহজেই বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং লাস্ট হচ্ছে ল্যাডার নেটওয়ার্ক। ল্যাডার নেটওয়ার্ক বলতে বোঝানো হয় যে একই রকম সিঁড়ির মতো যদি কোনো কম্বিনেশন করা থাকে, তখন সেটাকে বলে ল্যাডার নেটওয়ার্ক। তো এটি শুধু সূত্র দেওয়া, থিওরি দেওয়া রয়েছে, আপনারা এটিকে এখানে দেখবেন যে এই দুটি হচ্ছে সিরিজ, এটার সাথে এটা প্যারালাল।
আবার এই টোটালটার সাথে এটা সিরিজ, আবার এটার সাথে এই টোটালটা প্যারালাল, আবার এই টোটালটার সাথে এটা সিরিজ। তো এইভাবে আপনাদের মিড টার্মের সিলেবাসে এতটুকু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই একটু স্টাডি করলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ভালো করে পরীক্ষার প্রিপারেশন নেবেন। বেস্ট অফ লাক এবং ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।